নমস্কার। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ফর্ম প্রকাশিত হবার পর সাধারণ মানুষ থেকে শুরু করে অধিকাংশ মানুষের মধ্যে একটি বিভ্রান্ত তৈরি হয়েছে, মূলত এই 13 পাতার ফর্মটিকে নিয়ে। অনেকেই বলছেন এই 13 পাতার ফর্মে যে সমস্ত ডিটেলস চাওয়া হয়েছে, এই প্রত্যেকটি ডিটেলস আমি যদি ফিল আপ করে দিই তাহলে আমি অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা কোনোভাবেই পাবো না। কেউ কেউ বলছে জায়গার দলিল কিংবা রেকর্ড আমাদেরকে আপলোড করতে হচ্ছে। কেন আমরা জায়গার দলিল কিংবা রেকর্ড আপলোড করব? আবার কেউ জানতে চাইছে আমার জিএসটি রয়েছে, আমি বছরে পিট্যাক্স পেমেন্ট করি, আইটি রিটার্ন আমাকে করতে হয়, তাহলে কি আমার পরিবার অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে? এছাড়া আরও বেশ কিছু প্রশ্ন রয়েছে, 4 চাকা গাড়ি থেকে শুরু করে স্বাস্থ্য বিমা, ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস, এই সমস্ত ডিটেলস কেন আমরা ফিল আপ করবো? এই সমস্ত ডিটেলস যদি আমরা ফিল আপ করি তাহলে কি আমরা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা পাবো, কিংবা আমাদের বাড়ির মহিলারা কি অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে? এরকম একাধিক প্রশ্ন অনেকেই আমাকে করেছেন। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের এই 13 পাতার ফর্মটি ফিল আপ করতে গিয়ে যারা এরকম প্রশ্নের সম্মুখীন হচ্ছেন, কোন ডিটেলসটা আপনারা ফিল আপ করবেন, কোন ডিটেলসটা আপনারা ফিল আপ করবেন না, কেন আপনারা ফিল আপ করবেন, কেন আপনারা ফিল আপ করবেন না, অর্থাৎ যে সমস্ত প্রশ্নগুলো নিয়ে আপনাদের ডাউট রয়েছে, আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের প্রত্যেকটি প্রশ্নের ডাউট আমি ক্লিয়ার করে দেব। তাই সম্পূর্ণ ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে প্রত্যেকটি প্রশ্নের উত্তর আপনি আজকের এই ভিডিওটির মাধ্যমে অবশ্যই পেয়ে যাবেন। প্রথমেই আপনাদেরকে জানাই, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের জন্য যে 13 পাতার ফর্মটি প্রকাশিত করা হয়েছে, এই ফর্মটির মাধ্যমে কেবলমাত্র অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আবেদন হচ্ছে না, সরকার এই ফর্মটির মাধ্যমে সমস্ত রকমের ডাটা কিন্তু কালেক্ট করছে। এর মূলত কারণ হচ্ছে এর পরবর্তীতে সরকারের পক্ষ থেকে অনেক রকমের জনকল্যাণমুখী প্রকল্প আসবে। সেই সমস্ত প্রকল্পের সুবিধা পেতে এই সমস্ত ডাটাগুলো তাদের অত্যন্ত প্রয়োজন, আর প্রত্যেকবার আপনাদের কাছ থেকে এই রকম ডাটা নেওয়া হবে না, যে কারণে মূলত এই 13 পাতার ফর্মটি প্রকাশিত করেছে। প্রথমে যে প্রশ্নটি নিয়ে আপনাদের ডাউট ছিল, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে? যদি আপনার বাড়িতে 3 বা তার বেশি পাকা ঘর থাকে তাহলে আপনি এখানে হ্যাঁ করবেন, যদি না থাকে তাহলে না করবেন। তবে এই ফর্মটির মধ্যে কোনো জায়গায় কিন্তু লেখা নেই যে আপনার 3 বা তার বেশি পাকা বাড়ি থাকলে আপনি অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না। এখানে আপনার কাছে জানতে চাওয়া হচ্ছে আপনার বাড়িতে কি 3 বা তার বেশি ঘর রয়েছে, যাতে পরবর্তীতে প্রধানমন্ত্রীর পিএম যোজনার ঘর পেতে আপনাদের সুবিধা হয়, সে কারণে মূলত এই কলমটি করা। এবার যে প্রশ্নটি নিয়ে আপনাদের ডাউট ছিল, জায়গার রেকর্ড কিংবা দলিল আপলোড করতে হবে কিনা। জায়গার দলিল এবং রেকর্ড কোনো জায়গায় আপনাদেরকে আপলোড করতে হবে না। এখানে প্রশ্নটা কি বলা হয়েছে, পারিবারিক জমির মালিকানা। আপনি যদি জমির মালিকানা হন তাহলে হ্যাঁ করবেন, যদি জমির মালিকানা না হন তাহলে না করবেন। তবে জমির মালিকানা বলতে কি বোঝায় তার কিন্তু নির্দেশিকা এখানে দেওয়া রয়েছে। জমির যদি রেজিস্ট্রেশনের নথি, মিউটেশনের কপি, ROR, হালনাগাদের তারিখ সহ সর্বশ্রেষ্ঠ জমির রেকর্ড কপি আপনার কাছে থাকে, তবে কিন্তু আপনি জমির মালিকানা, তবেই আপনি হ্যাঁ করবেন, নাহলে এই অপশানটা আপনি না করবেন। আপনার জায়গা রয়েছে কিন্তু আপনার কাছে মিউটেশনের কপি, রেজিস্ট্রেশনের নথি, ROR, হালনাগাদের কোনো কপি নেই, তাহলে অবশ্যই আপনি জমির মালিকানা নয়, তাই এই জায়গাটা আপনি না করবেন। আর যদি আপনার কাছে থাকে তাহলে হ্যাঁ করবেন। কিন্তু কোনো জায়গায় আপনাকে এই জায়গার রেকর্ড কিংবা মিউটেশনের কপি কিংবা ROR আপলোড করতে হবে, সেটা কোনো জায়গায় বলা হয়নি। কিংবা এটাও বলা নেই যদি জমির মালিকানা আপনি হন, আপনি কিংবা আপনার পরিবার অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়ার যোগ্য নয়, তেমনটা কিন্তু এই ফর্মে কোথাও উল্লেখ করা নেই। কেবলমাত্র ডাটাটা আপনার কাছে জানতে চাওয়া হয়েছে। এবার যে প্রশ্নটি আপনাদের থেকে ছিল 4 চাকার গাড়ির বিষয় নিয়ে, এখানে কি জানতে চাওয়া হয়েছে ফর্মে, সেটা প্রথমেই আমরা জেনে নেব। যানবাহন, আপনি বা আপনার পরিবারে কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে? যদি আপনাদের পরিবারে অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকা গাড়ি থাকে তাহলে আপনি হ্যাঁ করবেন, আর যদি আপনাদের বাণিজ্যিক গাড়ি থাকে তাহলে অবশ্যই এটা না করবেন। আপনি আপনার পরিবার চালানোর ক্ষেত্রে বাণিজ্যিক গাড়ি যদি আপনি ব্যবহার করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি এখানে না করবেন। আর যদি আপনার কাছে বাণিজ্যিক গাড়ি না থাকে, অবাণিজ্যিক গাড়ি নিজের পার্সোনাল ইউজের জন্য আপনি 4 চাকার গাড়ি কিনেছেন, তাহলে আপনি এই জায়গায় হ্যাঁ করবেন।
যদি আপনি এখানে হ্যাঁ করেন তাহলে এখানে আপনাকে কি উল্লেখ করতে হবে? গাড়ির সংখ্যা উল্লেখ করতে হবে, অর্থাৎ কটা গাড়ি আপনার আছে এবং গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার আপনাকে উল্লেখ করতে হবে। এবার এই জায়গায় আপনাদেরকে একটু জানিয়ে রাখি, এই ফর্মের কোনো জায়গায় কিন্তু উল্লেখ করা নেই যে আপনার বাণিজ্যিক গাড়ি থাকলে আপনি অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না, কিংবা আপনার যদি অবাণিজ্যিক গাড়ি থাকে তাহলে আপনি অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না। এটা কিন্তু কোনো জায়গায় উল্লেখ করা নেই। তবে এক্ষেত্রে আমি আপনাদেরকে জানাবো, যদি আপনাদের অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি থাকে তাহলে আপনি কিন্তু অর্থনৈতিকভাবে স্বাবলম্বী, আপনার কিন্তু এই প্রকল্পে আবেদন করা কখনোই উচিত নয়। এই প্রকল্পটি কেবলমাত্র আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের জন্য। এবার আসছি যে প্রশ্নটি নিয়ে আপনাদের মাথায় অবিরত ঘুরপাক খাচ্ছে, আয় এবং পেশা। আমি আইটি ফাইল করি এবং পি ট্যাক্স পেমেন্ট করি, তাহলে কি আমি অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারবো, কিংবা আমি কি আবেদনের যোগ্য? আগে জেনে নেব এই ফর্মটাতে কি জানতে চাওয়া হয়েছে। এখানে জানতে চাওয়া হয়েছে কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করে থাকেন। যদি আপনি আয়কর কিংবা পেশাগত কর প্রদান করে থাকেন তবেই আপনি হ্যাঁ করবেন, নাহলে আপনি না করবেন। এবার জানবো এই আয়কর বা পেশাগত কর আমরা কখন প্রদান করি। যখন আমাদের ইনকাম অ্যানুয়ালি 7 লক্ষ টাকা কিংবা তার ওভার হয় তখন কিন্তু আমরা আয়কর প্রদান করি, যেটাকে বলে ইনকাম ট্যাক্স। আর একটু ডিটেলসে আপনাদেরকে যদি বুঝিয়ে বলি আপনারা হয়তো প্রত্যেকেই বুঝতে পারবেন। বর্তমানে অনলাইনের দোকান কিংবা সাইবার ক্যাবগুলিতে ব্যাংকিং ট্রানজাকশান কিন্তু অতিরিক্ত হয়, কারণ এখন ডিজিটাল সিস্টেম, সমস্ত কিছু ব্যাংকিং ট্রানজাকশান, তার সঙ্গে সঙ্গে এইপিএস ট্রানজাকশান কিন্তু রয়েছে, যে কারণে সাইবার ক্যাব কিংবা অনলাইনের দোকানগুলিতে ব্যাংকিং ট্রানজাকশান হিউজ পরিমাণে হয়। আর এই অতিরিক্ত ব্যাংকিং ট্রানজাকশানের জন্যই সরকারের প্রোটোকলের নিয়ম অনুযায়ী সাইবার ক্যাব কিংবা অনলাইনের দোকানগুলিতে প্রত্যেকটি বছর তাদেরকে আইটি ফাইল এবং পি ট্যাক্স অর্থাৎ প্রফেশনাল ট্যাক্স পেমেন্ট করতে হয়। প্রফেশনাল ট্যাক্স এটা কিন্তু সরকারের একটি প্রোটোকলের নিয়ম অনুযায়ী আপনাকে প্রত্যেকটি বছর একটি নির্দিষ্ট ফিজ আপনাকে পেমেন্ট করতে হয়। এবং এই সাইবার ক্যাব কিংবা অনলাইনের দোকানগুলিতে দেখা গেছে এত হিউজ পরিমাণ ট্রানজাকশান করে প্রত্যেক মাসে তাদের 10 থেকে 12 হাজার টাকা ইনকাম হয়। আমি যদি গড়ে 10,000 টাকা ইনকাম ক্যালকুলেট করি তাহলে বছরে তাদের ইনকাম 1,20,000 টাকা। আর এই 1,20,000 টাকা ইনকাম করবার জন্য সরকারের প্রোটোকলের নিয়ম মেনে তাদেরকে আইটি ফাইল করতে হচ্ছে, প্রফেশনাল ট্যাক্স পেমেন্ট করতে হচ্ছে, আবার অনেককে জিএসটিও করতে হচ্ছে। তা বলে এই নয় আপনি প্রফেশনাল ট্যাক্স পেমেন্ট করলেন, আইটি ফাইল করলেন, আপনার জিএসটি আছে, তা বলে আপনি সরকারকে ট্যাক্স দিলেন। সরকারকে ট্যাক্স আপনি তখনই দেবেন যখন আপনার আয় ইয়ারলি 7 লক্ষ টাকা কিংবা তার ওভার হবে, তখন কিন্তু আপনি করদাতার মধ্যে পড়বেন। এবার আসছি ব্যাংক অ্যাকাউন্টের বিষয়টি নিয়ে। আমরা ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস কেন ফিল আপ করবো, প্রত্যেক সদস্যর ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস কেন দিতে হবে? দেখুন, এখানে প্রত্যেক সদস্যর ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস অনেক কারণেই দিতে হচ্ছে। পরবর্তীতে সরকারের যে সমস্ত জনকল্যাণমুখী প্রকল্পগুলো আসবে সেক্ষেত্রে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস অত্যন্ত প্রয়োজন। এছাড়া ছাত্রছাত্রীদের শিক্ষার জন্য সরকারের পক্ষ থেকে যে স্টাইপেন্ডের টাকা দেওয়া হয় সেই টাকা কিন্তু এখন থেকে এই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। আরেকটি বিষয়, অপশান 6-এর 1-এর দাগে যে প্রশ্নটি রয়েছে, আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন? এই প্রশ্নটি নিয়ে অনেকে আমার কাছে জানতে চেয়েছেন, তারা এই প্রশ্নটি বুঝতে পারছে না। অর্থাৎ কেন্দ্র কিংবা রাজ্যের কোনো প্রকল্পের টাকা আপনি যদি ডিবিটি লিঙ্কের মাধ্যমে আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে থাকেন, সেই প্রকল্পের কথা আপনাকে এখানে উল্লেখ করবার কথা বলা হচ্ছে। যদি আপনি পেয়ে থাকেন তাহলে অবশ্যই এই জায়গাটা হ্যাঁ করবেন, যদি আপনি না পেয়ে থাকেন তাহলে না, এই অপশানটাকে সিলেক্ট করবেন। ডিবিটি লিঙ্কের মাধ্যমে টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে এরকম একটি প্রকল্প আপনাদেরকে জানিয়ে রাখি, যেমন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা, এটা কিন্তু ডিবিটি লিঙ্কের মাধ্যমে দেওয়া হয়। যারা পেয়ে থাকেন তারা হ্যাঁ লিখবেন, যারা পান না তারা না লিখবেন। এখানে কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ কলম দেওয়া রয়েছে। আপনি যদি সরকারি কোনো প্রকল্প ডিবিটির মাধ্যমে পেয়ে থাকেন এবং আপনি হয়তো সেই প্রকল্পের যোগ্য নয়, কিন্তু এতদিন ধরে সেই প্রকল্পের সুবিধা আপনি নিয়ে আসছেন, আপনি চাইলে সেই প্রকল্পটা এখন প্রত্যাখ্যান করতে পারবেন। এর জন্যই পরের পেজে কিন্তু অপশান দেওয়া রয়েছে বিকল্প ইনপুট বলে। আপনি কোন কোন প্রকল্প পাচ্ছেন সেই প্রকল্পের নাম আপনি এই ঘরে লিখবেন,
আর আপনি যদি প্রত্যাখ্যান করতে চান তাহলে কিন্তু আপনি হ্যার ঘরে টিক আপ করবেন। আর যদি আপনি প্রত্যাখ্যান করতে না চান তাহলে এই হ্যার ঘরটাতে আপনি কিন্তু টিক আপ করবেন না। যদি ভুলবশত আপনি এই হ্যার ঘরে টিক আপ করেন তাহলে আপনি যে প্রকল্পের টাকা পাচ্ছিলেন সেই প্রকল্পের টাকা কিন্তু আপনি পাবেন না। অতএব সতর্কতার সাথে এই অংশটুকু আপনি ফিল আপ করবেন। আশা করছি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের যে সমস্ত প্রশ্নগুলো নিয়ে আপনাদের ডাউট ছিল সেই প্রশ্নগুলোর উত্তর আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পরিষ্কারভাবে দিতে পেরেছি। এবং একটি প্রশ্ন আমি ভুলে গিয়েছিলাম, যে প্রশ্নটি এই পেজের একেবারে প্রথম পেজে রয়েছে, 5-এর দাগে রয়েছে। ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে, এই ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি রেশন কার্ডের যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইট থেকে কিন্তু বার করানো যায়, কিন্তু এখন ওয়েবসাইট থেকে ডিজিটাল আইডিটা ফেচ হচ্ছে না, সার্ভারের কিছু প্রবলেম রয়েছে। তাই পরবর্তীতে আমি আপনাদেরকে ভিডিও করে দেখিয়ে দেবো পরিবারের ডিজিটাল আইডি আপনারা অনলাইন থেকে কিভাবে বার করবেন। যদি সেই ভিডিওর আপডেট আপনারা সরাসরি আমাদের এই চ্যানেল থেকে পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন। এরপরও যদি আপনাদের কোনো কোশ্চেনের ডাউট থেকে থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কমেন্টের যথাযথ রিপ্লাই দেওয়ার। আজকের ভিডিওর মাধ্যমে মূলত আপনাদেরকে এই ইনফরমেশানটুকু দেওয়ার ছিল। ইনফরমেশানটি আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে এই ভিডিও লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে। সেই নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।